Hello dear students and welcome once again to Haldar E-Academy online platform. আমরা আমাদের সিরিজে ক্লাস 8 এর সিলেবাস শুরু করে দিয়েছি। সেখানে ফার্স্ট রিভিশন লেসন, তারপরে ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা অ্যাক্টিভিটি রাইটিং স্কিলের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করব। সেখানে রয়েছে প্যারাগ্রাফ, আর সেখানে দেখে নেব যে কি কি প্যারাগ্রাফ রয়েছে আর লেটার রাইটিং রয়েছে। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তোমাদেরকে একটা সি ভয়েজের অভিজ্ঞতা লিখতে বলা হয়েছে। যে আমরা কোয়েশ্চেনটা পড়ে নেব, তারপরে আমরা আনসার করব। তো প্রতিবারই আমার তরফ থেকে তোমাদেরকে যেটা বলার থাকে যে ডিয়ার স্টুডেন্টস, তোমরা কখনোই রাইটিং স্কিল একদম মানে রাইটিং স্কিল কিন্তু মুখস্থ করে নয়, তোমাকে স্কিল অর্জন করতে হবে, তোমার দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? প্রচুর পড়াশুনো করতে হবে, রাইটিং স্কিল পড়তে হয়। আর কি নতুন নতুন সেন্টেন্স কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় সেটা শিখে নিতে হয়। আর কোন রাইটিংয়ের আইটেমটা কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট রয়েছে, প্রত্যেকটা রাইটিং একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু ফলো করতে হয় এবং সেই ফরম্যাটের উপরে কিন্তু তোমাদের মার্কস ডিভিশন থাকে। সেটা তোমরা যত ছোট বয়স থেকেই এটা ফলো করবে, তত কিন্তু পরবর্তীকালে তোমাদের আর রাইটিং স্কিলের অসুবিধে হবে না বা মার্কস ক্যারি করতেও কোনো সমস্যা হবে না। তো রাইটিং স্কিলের যে ফরম্যাট, তার মধ্যে যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। তোমাকে আগে হিন্টটা ভালো করে পড়ে দেখে নিতে হবে অ্যাকচুয়ালি কি বলতে চাওয়া হয়েছে, কি তোমাকে লিখতে দেওয়া হয়েছে, সেটা বুঝে নিয়ে তোমাকে আগে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। সেটা ইন্ট্রোডাকশন পার্টের মধ্যেই কিন্তু পড়ছে তোমার টাইটেল গিভিং। ইউ হ্যাভ টু give a proper title to your paragraph, your story, whatever it is. তো প্যারাগ্রাফেও তোমাকে টাইটেল দিতে হচ্ছে, স্টোরি রাইটিংয়েও তোমাকে টাইটেল প্রোভাইড করতে হচ্ছে। সেক্ষেত্রে আগে তোমাকে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে, তারপরে কোয়েশ্চেন দেখে বুঝে নিতে হবে যে তোমাকে আলটিমেট কি চাওয়া হয়েছে লিখতে। তারপরেই কিন্তু তুমি চলে যাবে হিন্টগুলো খুব ভালো করে পড়বে। হিন্ট পড়াটা ভীষণ দরকার। তো এখানে তোমাদের যে অ্যাক্টিভিটিটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু কোনো হিন্ট নেই, সেখানে তোমাদের সরাসরি একটা ইমাজিনারি কন্ডিশনের কথা বলে দেওয়া হয়েছে, কাল্পনিক অভিজ্ঞতা। যে সাপোজ তুমি একটা সি ভয়েজে বেরিয়েছো, মানে সমুদ্র যাত্রা করছো, তুমি বোটে রয়েছো, সেই বোট যখন সমুদ্রের মাঝখানে রয়েছে, যেখানে স্রোতের খুব একটা মানে খরস্রোত রয়েছে, সেই পরিস্থিতিতে তোমার অভিজ্ঞতা কি সেইটা জানতে চেয়ে কিন্তু প্যারাগ্রাফটা লেখা। এবার তাহলে আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি, সেই অনুযায়ী কিন্তু আমরা আনসারটাও করব এবং শিখে নেব কিভাবে রাইটিং স্কিল লিখতে হয়। কেমন? তাহলে দেখো কোয়েশ্চেনটা কি রয়েছে। তো ইমাজিন ইউ আর out on the open sea in a boat with waves rising all around. কল্পনা করো তুমি একটা ওপেন সি, মানে একদম খোলা সমুদ্রে বোটে করে বেরিয়ে পড়েছো, আর তোমার চারপাশে রয়েছে বড় বড় ঢেউ, সমুদ্রের ঢেউ, রাইজিং অল অ্যারাউন্ড, তোমার চারপাশে একদম ঢেউ রয়েছে সমুদ্রের। Would you feel scared or excited? তুমি কি ভীত হবে না খুব রোমাঞ্চিত হবে? ভীত হবে না রোমাঞ্চিত হবে? Scared মানে ভীত, excited মানে রোমাঞ্চিত। তো write a paragraph in about 80 words describing your experience of the sea voyage. তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো সেখানে 80 শব্দের মধ্যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তুমি সেখানে বর্ণনা করবে তোমার অভিজ্ঞতা সমুদ্র যাত্রার। তো সমুদ্র যাত্রার বর্ণনা কাল্পনিকভাবে তোমাকে বর্ণনা করতে হবে। তো তাহলে দেখে নাও আনসারটা আমরা কিভাবে লিখতে পারি। দেখো লেখা রয়েছে, টুডে মাই ড্রিম অফ আ সি ভয়েজ হ্যাজ কাম ট্রু। তো আজকে আমার যে এতদিনের একটা স্বপ্ন ছিল সমুদ্র যাত্রা করার, সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। কেমন? সমুদ্র যাত্রার যে এতদিনের আমার একটা আশা ছিল সেটা আজকে পূর্ণ হলো। ফাইনালি, শেষমেশ, আই এম রাইডিং আ বোট। আমি একটা বোটে করে রাইড করছি, বোটে চড়েছি।
It is really exciting. এটা ভীষণ রোমাঞ্চকর। In the lap of the vast sea, বিস্তারিত সমুদ্রের কোলে আমার বোট, my boat is tossing to and fro, এদিক ওদিক নাড়াচড়া করছে, মুভ করছে। টসিং মানে বলতে পারো নড়া, এদিক ওদিক হওয়া। The great waves are dancing around the boat, বিশাল বিশাল ঢেউ তারা যেন নৃত্য করছে আমার বোটের চারপাশে, তারা যেন নাচছে। Sometimes the giant ships are passing by, বড় বড় জাহাজগুলো আমার পাশ থেকে চলে যাচ্ছে। Water and water everywhere, চারিদিকে শুধু জল আর জল। No patch of land is found, কোনো রকম মাটির প্যাচ মানে চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। No patch of land is found. তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফটা আমি পুরোপুরি প্রেজেন্ট টেন্সে লিখেছি, কারণ এটা একটা ইমাজিনারি সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যেটা তুমি এই মুহূর্তে ইমাজিন করছো। তাই যেহেতু এই ঘটনাটা বর্তমানে ঘটছে, হ্যাঁ, সেই কারণে আমরা সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখেছি। Water and water everywhere, no patch of land is found. The strong wind blows, creating a hissing sound. তো যে একদম স্ট্রং উইন্ড, খুব একটা বাতাস বইছে, জোরালো বাতাস বইছে, ব্লো করা মানে বওয়া, তো জোরালো বাতাস বইছে একটা শোঁ শোঁ শব্দ করে। I will never forget such an hissing sound মানে শোঁ শোঁ শব্দ করা। I will never forget such an adventurous journey. আমি এরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা কখনোই ভুলবো না। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চকর। এরকম একটা রোমাঞ্চকর যে যাত্রা, সেই অভিজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না। তো এটা হলো তোমার জার্নি বাই আ বোট, যেটার অভিজ্ঞতা তুমি এক্সপ্রেস করলে। তো এরকম তোমাদের পরীক্ষাতেও ধরো এরকম কোনো একটা ইমাজিনারি সিচুয়েশনের অভিজ্ঞতা লিখতে বলা হলো, তখন তোমরা কিভাবে লিখবে? যে এইভাবেই লিখতে পারো, যে এই ফার্স্ট সেন্টেন্সটা যেরকম ভাবে লিখেছি, যে টুডে মাই উইশ হ্যাজ কাম ট্রু, আর ফাইনালি আই এম গোয়িং ফর আ রাইড, আর ফাইনালি আই এম গোয়িং টু আ ট্রিপ, হ্যাঁ, আই হ্যাভ বিন ওয়েটিং ফর লং। ধরো তুমি একটা কোনো বেড়াতে যাচ্ছ, বিদেশে বেড়াতে যাচ্ছ, সেখানে তোমাকে একটা ইমাজিনারি একটা বলা রইলো যে তুমি একটা প্যারাগ্রাফ লেখো। তো তুমি তখন এইভাবেই লিখবে যে ফাইনালি আই হ্যাভ গট দ্য চান্স অফ গোয়িং অ্যাব্রড, and my father has brought 2 tickets, or 3 tickets for our journey, and to see this, and first time I am going to board aeroplane, and that I'm waiting, that will be a great journey, very exciting journey. এইভাবে কিন্তু তুমি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স দিয়ে মিশিয়ে সেন্টেন্সগুলোকে কনস্ট্রাক্ট করে একে একে তোমার অভিজ্ঞতাগুলো বর্ণনা করতে পারো। অভিজ্ঞতা বর্ণনা করার সময় আমরা যে শব্দগুলো বেশি ইউজ করি, যেমন এক্সাইটিং, হ্যাঁ, এক্সাইটিং কথাটা আমরা ভীষণভাবে ইউজ করতে পারি। মেসমেরাইজিং অভিজ্ঞতা, হ্যাঁ, ফ্যাবিউলাস, তো এই ধরনের শব্দগুলো আমরা অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারি। আর অ্যাডভেঞ্চারাস, এটা তোমাদের এখানে অলরেডি এই শব্দটা রয়েছে, রোমাঞ্চকর, হ্যাঁ, তো এই ধরনের শব্দগুলো তোমরা সবাই কমন ওয়ার্ডস যেগুলো ইউজ করতে পারো, এবং সেন্টেন্স কনস্ট্রাকশনগুলোও কিন্তু তোমাকে ফলো করতে হবে। তো এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেখানে আমরা রাইটিং স্কিল ডিসকাস করছি। এরপরে আমরা আরও যত টেক্সট পড়বো, প্রত্যেকটার এরকম কিছু ইমাজিনারি কিছু রাইটিং স্কিল রয়েছে, আমরা করব, সলভ করব, এবং একসাথেই আমরা শিখে নেব কিভাবে এই ধরনের রাইটিং স্কিলগুলো তোমরা নিজেই লিখতে পারবে, কারোর সাহায্য ছাড়াই। তার জন্য তোমাকে যেটা করতে হবে, রেগুলার পড়াশুনো করতে হবে রাইটিং স্কিল। কেমন? এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা করে নিই। অ্যাক্টিভিটি 10-এর বিএডটা রয়েছে। এখানে এটাও একটা ইমাজিনারি কন্ডিশনের কথা বলা হয়েছে। এখানে লেটার রাইটিং রয়েছে। সাপোজ ইউ হ্যাড উইশড টু পারফর্ম
অন স্টেজ ফর আ লং টাইম। তো তোমার ধরে নাও, সাপোজ মানে ধরে নেওয়া, তোমার ইচ্ছে ছিল অনেক দিনের যে তুমি স্টেজে কোথাও একটা নিজের পারফরমেন্স দেবে অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন। তোমার বিদ্যালয়ের যে বাৎসরিক অনুষ্ঠান, সেখানে ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো। তুমি এটা করার সুযোগ পেলে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট ওয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল। তাহলে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো, এইটা বর্ণনা করে তুমি কি অনুভব করলে এরকম একটা পরিস্থিতির সামনা করে যখন তোমার ইচ্ছেটা পূরণ হলো। তাহলে দেখো এখানে একটা ফরম্যাট, আমি ইমাজিনারি ফরম্যাট ক্রিয়েট করেছি লেটার রাইটিং এর ক্ষেত্রে। নর্মালি এটা একটা পার্সোনাল লেটার। এখানে আমরা কোনো সাবজেক্ট, মানে যেটা অফিসিয়াল লেটারে আমরা সাবজেক্ট দিই বা অ্যাড্রেস করি টু দ্য ধরো হেড অফ দ্য ইনস্টিটিউট হোয়াট এভার, এরকম ভাবে করি, সেটা আমরা পার্সোনাল লেটারে মেনটেন করব না। আমরা পার্সোনাল লেটারে যে ফরম্যাটটা মেনটেন করি সেটা হচ্ছে গিয়ে ডান দিকে তোমার পেজ যেখানে তুমি লিখছো তার ঠিক রাইট সাইডে তুমি কি করবে, তোমার মানে নিজের চিঠি লিখবে, মানে নিজের ঠিকানাটা দেবে। অ্যাড্রেস, কার অ্যাড্রেস না, সেন্ডার্স অ্যাড্রেস, যে সেন্ড করছে লেটারটা, মানে তুমি সেন্ড করছো, সুতরাং লেটারে অ্যাড্রেসটা ফার্স্ট যে ডান দিকে অ্যাড্রেসটা হবে সেটা কিন্তু তোমার অ্যাড্রেস। আমি এখানে ইমাজিনারি একটা কোনো যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতন করে অ্যাড্রেস কিন্তু অ্যাড করবে। এরপর দেখো কি রয়েছে, এবার আমরা স্যালিউটেশনে যাব। পরপর ফরম্যাট মেনটেন করো। সেটা হচ্ছে ফার্স্টে তুমি তোমার অ্যাড্রেস, সেন্ডার্স অ্যাড্রেস দিলে, তারপরে একটা স্যালিউটেশন আসে। স্যালিউটেশন অভিবাদন জানান, মানে এটা অভিবাদন জানানো, ডিয়ার বলে। হ্যাঁ, তো এরকম আমরা আমাদের বন্ধুর নাম দিই যখন বন্ধুকে চিঠি লিখি। আর অফিসিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা জানো যে রেসপেক্টেড স্যার অথবা ম্যাম, এইভাবে আমরা স্যালিউটেশন দিই। তারপরেই চলে আসে কি না, বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারে আমি কি লিখেছি দেখো, এখানে যেহেতু বলা রয়েছে যে তোমার অভিজ্ঞতা বলতে হবে, তোমার ইচ্ছে পূরণের, সেইভাবেই আমি লিখেছি। ফার্স্টে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদের ইউজ করতে হয়, সেটা হচ্ছে ধরো আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর কোয়াইট ওয়েল। আশা করছি তুমি এবং তোমার পরিবারের লোকজন সবাই ভালো রয়েছো। You will be glad to know that, তুমি খুশি হবে জেনে যে after a long time, অনেক দিন পরে, I finally got the chance to fulfill my wish, আমার ইচ্ছে পূরণ করার আমি শেষমেশ একটা সুযোগ পেয়েছি। On the occasion of our school's annual function, আমাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের যে occasion ছিল, সময়, সেই সময়টা আমি I performed recitation on stage, আমি কবিতা পারফর্ম করার একটা সুযোগ পেয়েছি। রেসিটেশন মানে হচ্ছে কবিতা বলা। তো আমি কবিতা বলার স্টেজে একটা সুযোগ পেয়েছি। অ্যাট ফার্স্ট আই রিয়েলি ফেল্ট নার্ভাস, প্রথমটা আমি খুবই নার্ভাস ছিলাম। তো খুব একটা ভয় কাজ করছিল আমার মধ্যে, অ্যান্ড এক্সাইটেড, এবং ভীষণভাবে রোমাঞ্চিতও ছিলাম। বাট অ্যাজ আই গট অন দ্য স্টেজ, কিন্তু যখনই আমি স্টেজে উঠলাম, অল দ্য নার্ভাসনেস, সমস্ত যে ভয় ছিল, হ্যাঁ, সেটা সব পুরোটাই কি হলো, সাডেনলি ভ্যানিশড হয়ে গেল, সাডেনলি উধাও হয়ে গেল। হঠাৎ করে সেটা যেন মিলিয়ে গেল বা উধাও হয়ে গেল। দ্য সাউন্ড অফ দ্য ক্ল্যাপিং মেড মি রিয়েলি হ্যাপি, তো হাততালির যে শব্দ, ক্ল্যাপিং এর শব্দ আমাকে খুব খুশি করলো। তো এইটা হচ্ছে মোটামুটি একটা লেটার রাইটিং, তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ আমি দিয়েছি। তোমরা কিন্তু এটাকে একদম কপি পেস্ট না করে নিজের মতন করে লেখার চেষ্টা করবে, যাতে করে তোমাদের স্কিলটা আরো ডেভেলপ হয়, এবং তার জন্য প্রচুর প্র্যাকটিস লাগে, এবং গ্রামার বইয়ে রাইটিং স্কিল পড়তে হয়। তো চলো এরপরে থার্ড যে ফরম্যাটটা আমরা মেনটেন করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে সাবস্ক্রিপশন ইয়ার্স এভার। এখানে তোমরা অফিসিয়াল লেটারের ক্ষেত্রে আমরা যেটা লিখি ইয়ার্স ফেথফুলি, ইয়ার্স ট্রুলি, এইরকম ক্ষেত্রে লিখি। এখানে লিখবো ইয়ার্স এভার। এই ইয়ার্সটা কিন্তু দেবে, তোমরা অনেক সময় ইয়র করে রেখে দাও, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আমাকে এটা পজেসিভ প্রোনাউন ইউজ করতে হবে, ইয়ার্স এভার। এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর নয়, ইয়োর করলে কিন্তু ভুল হবে। এটা তোমরা প্রায়শই স্টুডেন্টরা কিন্তু ভুল করে থাকে, আমি বারবার মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু ইয়ার্স এভার তোমরা লিখবে। দিয়ে এখানে একটা ইমাজিনারি নেম দিয়েছি। তারপরে দেখো কি বলা রয়েছে, এখানে একটা, এই ডেটের প্লেসিংটা তোমরা যে কোনো জায়গায় দিতে পারো, তোমরা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, ইটস আপ টু, কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, আর এখানে কি করবে, ফরম্যাট অনুযায়ী
তুমি যাকে রিসিভার, যে রিসিভ করছে, হ্যাঁ, যে রিসিভ করছে, যে তার তুমি অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা লিখবে। কেমন? এই কিন্তু তোমাদের পুরোপুরি চিঠির ফরম্যাট। কেমন? তাহলে আজকে আমরা দুটো রাইটিং স্কিল শিখে নিলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, একটা লেটার লিখলাম। আই হোপ তোমরা সবাই বুঝে গেছো কিভাবে লেটার বা প্যারাগ্রাফ লিখতে হয়। আমরা আরও শিখবো, ভবিষ্যতে আমাদের আরও অনেক ক্লাস আসতে চলেছে রাইটিং স্কিলের ওপরে। আশা করছি তোমরা রাইটিং স্কিলের ওপর তোমাদের যে জড়তা, যে ভয়, তোমরা সেটা কাটিয়ে উঠতে পারবে খুব শীঘ্রই। তার জন্য তোমাদের কিন্তু আমাদের সাথে ধারাবাহিকভাবে ক্লাসে থাকতে হবে। So dear students, for today we are ending the class. In the next class we are going to present with some another content. So till that, children, take care and bye.